শীতের আগমন ঘটেছে আর ভ্রমণ পিপাসু বাঙালি বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ছে ঘুরতে। আচ্ছা, আপনিও কি চান আপনার পরিবার নিয়ে একবেলা একটা মনোরম পরিবেশ থেকে ঘুরে আসতে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে। যেখানে গেলে আপনি পাবেন নদী, জঙ্গল এবং ঐতিহাসিক নিদর্শন। তো চলো ভিডিওটাকে দেখে নিই। আজকের জার্নিটা শুরু হচ্ছে আমাদের বাড়ি থেকে। দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমি প্রপার গিয়ার আপে একদম বেরিয়ে পড়েছি আর বেরিয়ে একদম বাড়ির সামনের রাস্তায় উঠে যাচ্ছি। আর তোমাদের বলে রাখি, নতুন একটা সকাল, নতুন একটা জার্নি আর নতুন একটা রাইড। দেখতে পাচ্ছ হেমন্ত সকালে আমি বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তবে এখানে নতুন বলার আগে তোমাদের কিছু কথা বলে রাখি, আজকের যে গন্তব্য স্থানটা সেটা কিন্তু নতুন নয়। প্রিভিয়াস যে আমি তোমাদের বলেছিলাম আমি একটা নতুন প্লেসে ভিজিট করব, যেটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। ও আজকে কিন্তু সেই বিভূতিভূষণ অভয়ারণ্যই আমরা যেতে চলেছি। তো চলো এখন আর বেশি কথা বাড়াবো না, প্রথমে যাব অঙ্কিতাদের বাড়িতে। অঙ্কিতাদের বাড়িতে গিয়ে অঙ্কিতাকে তুলে নেবো, কারণ সত্যি কথা বলতে কালকে বাড়িতে ছিল কার্তিক পুজো। কার্তিক পুজো বলতে আমার বাড়িতে নয়, আমরা আবার আমার বাড়িতে বা আমার ইয়েতে ভেবে বসো না, অ্যাকচুয়ালি ভাইয়ের বাড়িতে ছিল কার্তিক পুজো, তাই একটু লেট হয়ে গেছিলো শুতে। তো যার জন্য বেশ অনেকটাই লেট হয়ে গেল। আমি তো আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা বেরোলে সকাল 7টার মধ্যে, মানে 6টার মধ্যে বেরিয়ে যাব। তো যাই হোক না কেন, লেট হয়ে গেছে তেমন কোনো ব্যাপার নয়। আমরা আস্তে আস্তে পৌঁছে তোমাদের জায়গাটাকে এক্সপ্লোর করাই। আশা করি তোমাদের সকলের ভালোই লাগবে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি চলে এসেছি অঙ্কিতা ম্যাডামের বাড়িতে। আর অঙ্কিতা ম্যাডাম কিন্তু দেখতে পাচ্ছি আজকে একদম প্রপার গিয়ার আপে রেডি, পা থেকে মাথা পর্যন্ত অঙ্কিতা ম্যাডামের পুরো সেফটি। ঠিক আছে, চলো আজকে বেশি কথা বাড়াবো না, তার কারণ অনেকটাই লেট হয়ে গেছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:31 বলছি, কেন 7:37 হয়ে গেছে। তো চলো বেরোই। জয় তারা। দেখতে পাচ্ছ বসন্ত, সরি বারবার শুধু বসন্তই চলে এসে আমার মুখে। হেমন্ত সকালে রোদটা দেখতে পাচ্ছ কত সুন্দর, বেশ ভালো লাগছে, বেশ একটা মনোরম পরিবেশ সকালবেলা। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:52, আর আমি কিন্তু এখন আছি জগদীঘাটা কাজীপাড়া। আর জগদীঘাটা কাজীপাড়ার ক্যামেরাটা অন করার বেশ কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা বহু দিন ধরে একটা ছোট্ট মানে ব্রিজের জন্য অপেক্ষা করছিলাম বা কালভার্টের জন্য অপেক্ষা করছিলাম। তার কারণ এইটার জন্য কিন্তু হতো প্রচুর পরিমাণে জ্যাম, মানে বামনগাছি দত্তপুকুরবাসী বলো আপ টু বনগাঁবাসীদের মানে কেবল প্রচুর পরিমাণে জ্যামের সম্মুখীন হতে হতো। এই যে সেই ব্রিজটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আর এবারে ওটা ওপেন হওয়ার পালা, ওপেন হয়ে গেলে আশা করছি যানজটটা অনেকটাই কন্ট্রোলে আসবে। আর আজকে সকালের ওয়েদারটা জাস্ট ওয়াও, মানে কোনো কথা হবে না। হালকা হালকা শীতল হাওয়া বইছে বাইরে, একবারে রাইডিং গিয়ার পরে অসাধারণ একটা ফিল হচ্ছে। আর কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি ফরচুন টাউনশিপ। আর ফরচুন টাউনশিপের পরে কিন্তু রয়েছে রিজেন্ট গার্মেন্টস, তারপরে রয়েছে এইচপি পেট্রোল পাম্প। আর আমার এখন এইচপি পেট্রোল পাম্প থেকে নিয়ে নিতে হবে তেল। সত্যি কথা বলতে এখানে অনেকগুলোই পেট্রোল পাম্প আছে, আমার বেসিক্যালি এইচপি পেট্রোল পাম্পটাই মানে বেটার মনে হয়। তার কারণ আমি অন্যান্য পাম্প থেকে যখন তেল ভরি তেমন কিন্তু আমার মাইলেজটা যেটা সেটা কিন্তু আমি ঠিক তেমন পাই না, কিন্তু এইচপি পেট্রোল পাম্প থেকে যখনই আমি তেল ভরি মোটামুটি আমার কিন্তু মাইলেজটা সবসময় ঠিক থাকে। আর অন্যান্য পেট্রোল পাম্পে আমি দেখেছি তেমন ডেন্সিটি, এটা তেলের ডেন্সিটি কিন্তু তেমন ঠিক থাকে না। যারা বাইক চালাও, বাইক ভালোবাসো, তারা এই মানে কি বলো ফুয়েল যে ডেন্সিটির ব্যাপারটা হয়তো অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। আবার এটাই হচ্ছে কথা। এখন এই যে দেখতে পাচ্ছ হিন্দুস্তান পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প একদম রিজেন্ট গার্মেন্টসের অপোজিটে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে নিয়ে নিই ফুয়েল। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8টা, আর আমরা কিন্তু আছি আমাদের বাড়ির একদম সামনে। মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রুটটাই হচ্ছে, এই রাস্তা দিয়ে বেশ কিছুটা গেলে হচ্ছে আমাদের বাড়ি। আর এখন আমরা আছি হচ্ছে NH35 মানে যশোর রোডের উপরে। আর সামনে আছে হোটেল অর্কিড বা ধাবা অর্কিড সামথিং কিছু একটা হবে। চলো ওখানে যাই, ওখানে গিয়ে একটু টিফিন করে নেবো। টিফিন করবো বলতে সকালবেলা চা খেয়ে নেবো, তার কারণ তোমাদের তো বলেছি যে কালকে অনেকটা রাত পর্যন্ত জাগা হয়ে গেছে আর ওর জন্য লেটও হয়েছে একটু। তারপরেও মানে একটু ঝিমঝিম তো থেকেই থাকে, সকালবেলা চাটা কিছুই খাওয়া হয়নি।
তো ওখানে গিয়ে একটু চা খেয়ে নেবো, চা খেয়ে তারপর আবারও রাইড স্টার্ট করবো। এদিকে গুগল বলছে এখন আমাদের টোটাল ডিস্টেন্স কভার করতে হবে প্রায় 72 কিলোমিটার, আর 72 কিলোমিটার কভার করতে আমাদের প্রায় লাগতে পারে 2 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টারও বেশি সময়। এখানে দেখাচ্ছে অ্যারাইভিং টাইম হচ্ছে 9:58, আর তার মাঝে 9:58 মানে যে প্রপার 9:58 হবে এটা কিন্তু নয়, এখানে আধ ঘন্টা কি বলে 20 মিনিট বেড়ে যেতেই পারে। দেখতে পাচ্ছ আমরা এখন এসে গেছি সকাল সকাল হোটেল অর্কিডে, আর অর্কিডে এসে এখন দিতে হবে চায় চুমুক। নমস্কার, আমি দেবরাজ। আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বাড়ি থেকে ইন্ট্রো দিয়ে বেরোতে পারিনি, তার কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছিলো, তোমাদের তো বললাম আস্তে আস্তে। তাই এখন চলে এসেছি হোটেল অর্কিডে। এখন এসে একটু টিফিন করলাম বলতে সকালবেলা খেয়ে নিলাম একটু চা, একটু চা বিস্কিট খেয়ে এখান থেকে আবারও জার্নি শুরু করব। তো চলো দেখা হচ্ছে আবারও মোটো ব্লগিং সেটআপে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8টা 22, আর আমরা হোটেল অর্কিড থেকে খেয়ে নিলাম চা খেয়ে আবারও উঠে গেছি আমরা যশোর রোডে। এবার কিছুটা নন স্টপ রাইড হয়ে একদম সোজা আমরা যাব হচ্ছে তোমার বিভূতিভূষণ অভয়ারণ্যে। আগের দিন বন্ধুরা বিভূতিভূষণ অভয়ারণ্যে যাচ্ছিলাম, যেটা গিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার কী বলবো অশোকনগর বিল্ডিং মোড়েই কিন্তু আমাদের গন্তব্যটা সত্যি কথা বলতে শেষ হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে হঠাৎ করে আমরা চলে গেছিলাম হচ্ছে ঠাকুর দেখতে চলে গেছিলাম হচ্ছে তোমার অশোকনগর কল্যাণকর, আর যার ফলে কিন্তু সেদিন আমরা আর বিভূতিভূষণ অভয়ারণ্যে যেতে পারিনি। তাই নেক্সট যে সানডে আছে সেই সানডেতে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ তোমরা তো এর আগে সব কথাই মোটামুটি জানো, আর নতুন করে কিছু বলার নেই। আর এই জাস্ট আমরা ক্রস করলাম অশোকনগর বিল্ডিং মোড় ক্রস করে আমরা এখন যাচ্ছি হাবড়ার দিকে। আর আজকের গন্তব্য আমাদের বিভূতিভূষণ অভয়ারণ্য। আর দেখতে পাচ্ছ এদিকে পরিবেশটা যত আমি বনগাঁর দিকে যাব না তত কিন্তু গ্রিনারিটা বাড়তে থাকবে। দেখতে পাচ্ছ আমাদের ওদিকটায় যত কম গাছ দেখতে পাবে, এই দিকটায় কিন্তু তত বেশি গাছটা দেখা যাবে। আর এই রাস্তার দুধার দিয়ে এইভাবে দেখতে পাবে প্রচুর জায়গায় গাছ পুরো রাস্তাটাকে ছেয়ে রেখেছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, জাস্ট এই ভিউটা কিন্তু একটা লাখ টাকার ভিউ। আমার তো পার্সোনালি লাগে, কারণ আমি ঘুরতে ভালোবাসি, আমি নেচারকে ভালোবাসি, আমি গাছ লাগাতে ভালোবাসি। এর জন্য হয়তো আমার ভালো লাগে পার্সোনালি, তোমাদের হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। আর তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার আছে। আমরা কিন্তু অলরেডি 19,000 সাবস্ক্রাইবার ক্রস 19,000 ক্রস করবো অবশ্য খুব শীঘ্রই, হয়তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় করে যাব। আমরা কিন্তু 1900 সাবস্ক্রাইবার ক্রস করেছি, আর মাত্র কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, ওটা হলেই কিন্তু 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। আর 2000 সাবস্ক্রাইবার হলে কিন্তু আবারও একটা নতুন ভিন্ন টাইপসের ভিডিও আসবে। তার কারণ জানো আমি 1000 সাবস্ক্রাইবার সেলিব্রেশনে একটা কথা বলেছিলাম, আমি লাইফে কিছু করি আর না করি প্রত্যেকটা স্টেপে একটা মাইলস্টোন আমি টাচ করব, আর সেই সমস্ত মানুষদের জন্য কিছু করার চেষ্টা করব যারা সত্যি কথা বলতে হোমলেস। আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে শ্রী চৈতন্য যে কলেজ আছে, কলেজটার সামনে। দেখতে পাচ্ছ মাছের গাড়ি আছে, জল ফেলতে যাচ্ছে। আর স্বাভাবিকভাবে সকালবেলা মাছের গাড়ি থাকবে না, এটা তো হতেই পারে না। তো শ্রী চৈতন্য কলেজ থেকে কারা আমার ভিডিও দেখছো কমেন্টসে কিন্তু জানাতে পারো, আর আমার ভিডিও কেমন হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা চাই। তো ফাইনালি আমরা এখন শ্রী চৈতন্য কলেজকে জানাচ্ছি টাটা জানিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি হাবড়ার উদ্দেশ্যে। আর হাবড়ার রেলগেটে কিন্তু একটা বিভৎস জ্যাম হয়, দেখা যাক জ্যাম পাই কিনা বলতেই কিন্তু রয়েছে জ্যাম। তবে এটা ক্রস করতে কতটা টাইম লাগে তার উপরে ডিপেন্ড করছে সব কিছু। সত্যি কথা বলতে একটা জিনিস বুঝতে পারছি না, প্রত্যেকটা জায়গায় যে রেল গেটগুলো আছে, রেল গেটগুলোর এখানে কিন্তু একবারে যাচ্ছে না, তাই কন্ডিশন হয়ে উঠেছে। তবুও এই জায়গাগুলোকে কিন্তু আমাদের গভর্নমেন্ট কে জানে কী করছে, ঠিক করার কোনো ইয়ে নেই। এই জিনিসটা হচ্ছে বহুদিন ধরে এই জিনিসটা হয়ে রয়েছে। তুমি যদি বলো বারাসাতেরও সেম কন্ডিশান, যদি বলো কাজীপাড়ারও সেম কন্ডিশান, এদিকে অশোকনগরও সেম কন্ডিশান, আর এদিকে দেখতে পাচ্ছ হাবড়ারও কিন্তু একই কন্ডিশান।
মানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাজীপাড়া যে রেলগেটটা আছে, কাজীপাড়া রেলগেটটার ওখানে তো একটু যদি বৃষ্টি হয়েছে মানে একদম তুমি প্যাকড আপ হয়ে যায়। মানে বাইক নিয়ে তুমি যে রেল লাইনে যে পাথিটা আছে, পাথিটার উপর উঠতে গেলে কিন্তু রীতিমতো বাইকটা স্লিপ করে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:11 আর আমরা এই জাস্ট কিন্তু ক্রস করলাম চোংদা মোড়। সত্যি কথা বলতে হাবড়ার রেলগেট ক্রস করার পরে যা জ্যাম ছিল, জ্যামটাকে ঠেলে ক্রস করতে সত্যি কথা জীবন বেরিয়ে গেল, মানে পুরো ঘেমে গেছি রীতিমতো। আর এরই মাঝে গাড়ির মধ্যে একটা ছোট্টখাটো প্রবলেম দেখা দিয়েছে। ছোট্টখাটো প্রবলেম বলতে গাড়ির যে পেছনের ব্রেকটা আছে, ব্রেক সুইচটা আই থিঙ্ক মনে হচ্ছে বারবার ডাইরেক্ট হয়ে যাচ্ছে, আর নয় ব্রেকিং করলে যে পেছনের যে তোমার এটা রয়েছে টেল লাইটটা রয়েছে, টেল লাইটটা ঠিক মতো জ্বলছে না। দেখা যাক, আমি মোটামুটি ইনিশিয়ালি যেটুকু আমি কাজ জানি গাড়ি সেই হিসাবে আমি একটু মানে সেটিং করার চেষ্টা করলাম, কিন্তু হয়েছে বা জানি না কতটা কি হয়েছে না হয়েছে, মনে হচ্ছে মোটামুটি ঠিক হয়েছে। আর এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে বেলগড়িয়া মোড়। আর এদিককার পরিবেশটা দেখো, মানে আমার সত্যি কথা বলতে আমার মন খুব ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ। মানে জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, জাস্ট মানে গাছের মধ্যে কিছু কিছু অর্কিড এমনভাবে মানে হয়ে রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 10:17 আর আমরা কিন্তু এখন আছি বনগাঁ অগ্নিকন্যা পার্কের সামনে। এই যে দেখতে পাচ্ছ অগ্নিকন্যা পার্ক কিন্তু একদম পাশে, মানে এখান থেকে জাস্ট 100 থেকে 200 মিটার একদম পাশেই রয়েছে অগ্নিকন্যা পার্ক। আর আমরা এখন আছি হচ্ছে বনগাঁ কুলফি রোডে। বনগাঁ কুলফি রোড ধরে সোজা এগিয়ে যাচ্ছি, আর আমাদের ডিস্টেন্স বাকি হচ্ছে এখন 23 কিলোমিটার। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ সাইডে যে মানে কী বলবো রাখা রয়েছে পাটের পাট, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু পাটের মানে নয়, মানে পাটের তন্তু নয়, অ্যাকচুয়ালি এগুলোকে সব দড়ি বানিয়ে কিন্তু সারিবদ্ধভাবে বেশ অনেকটা জায়গা জুড়ে। এখন সত্যি কথা বলতে এখন আমরা আছি হচ্ছে দক্ষিণ পাঁচপোতাতে। দক্ষিণ পাঁচপোতা ক্রস করার পরে কিন্তু এমন দুধারে শুধু দড়ি আর দড়ি শুরু হয়ে যাচ্ছে। আর মাঝে মধ্যে কিন্তু যে পাশে যে সমস্ত চাষের জমি আছে, চাষের জমির মধ্যে কিন্তু এগুলো ফুল বাগান কিন্তু চোখে পড়ছে মাঝে মধ্যেই। ওই যে দেখতে পাচ্ছ এই ডান দিকে রয়েছে হচ্ছে রজনীগন্ধা, এখানেও দেখতে পাচ্ছ বাদিকে রয়েছে হচ্ছে রজনীগন্ধা, মানে অনেকটা বেশ কিছু জায়গা জুড়ে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11:00 আর আমরা আছি এখন গঙ্গানন্দপুরে। দেখতে পাচ্ছ গঙ্গানন্দপুরের পরিবেশটা। আর এই যে ভাইগুলো দেখতে পাচ্ছ, ভাইগুলো কিন্তু বাইক মানে প্রচুর পরিমাণে ভালোবাসে, আর এই সাইকেল নিয়ে হুইল মারছে। চল একটা হুইল মার দেখি। কেন হুইল মারবি না কেন? এত কত হুইল মারছিলিস? অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। সত্যি কথা বলতে এই রুটে ঢোকার পরে আমি কোনো খাবার দোকান পাইনি। সো তোমরা যারা এই রুটে আসবে ফিউচারে তারা কিন্তু খাবারটা অ্যাটলিস্ট তোমার যখন কী বলবো বনগাঁ যে কুলফি রোড আছে, কুলফি রোডের আশেপাশ থেকে খাবারটা খেয়ে নিও, তার কারণ এই রাস্তায় আশেপাশে তো কোনো খাবার দোকান নেই। আর এই যে ভাইগুলো এখন তো খেলতে যাবি না নাকি এই করবি আজকে? একটা হুইলি মারবো? আমি হুইলি মারি না রে, না 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 হুইলি মারতে নেই, রিক্স নিয়ে কিছু করতে নেই। আর এই যে আমাদের অঙ্কিতা ম্যাডাম, আয় একসাথে একটা ছবি তুলি, আয়। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11:15 আর আমরা একটু আগেই ক্রস করলাম হচ্ছে নাটাবেড়িয়া মোড়। অ্যাকচুয়ালি নাটাবেড়িয়া মোড় থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে তোমার ডান দিক নিয়ে আমরা ঢুকে গেছি গলির ভেতরে। গলির ভেতরে ঢোকার সাথে সাথে কিন্তু বাঁদিকে পড়ে গেছে একটা ইট ভাটা। এই ইট ভাটার সাইড ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য বিভূতিভূষণ অভয়ারণ্য, আর ডিস্টেন্স হচ্ছে 3.9 কিলোমিটার। আর এদিকে রাস্তার কন্ডিশনটা অতটা ভালো নয়, গ্রামের মধ্যে যেমন রাস্তা হওয়া দরকার, তবে এখন শহরের থেকে বেশি ডেভেলপ কিন্তু গ্রামই হয়ে গেছে, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছুই। এই জায়গার রাস্তাটাও ঠিকঠাকই হয়েছিল, অথচ এখন বর্তমানে যা কন্ডিশন আছে বর্তমানে কিন্তু অতটা ভালো কন্ডিশন নেই। তবে এটুকু বলবো যশোর রোডের থেকেও বেটার কন্ডিশনে আছে, তার কারণ যশোর রোডের মাঝে মাঝে যা গর্ত হয়ে আছে সেই রকম গর্ত অ্যাটলিস্ট নেই। বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে মথুরা চক বলে একটা জায়গায়। আর এই দেখো মথুরা চক বলে মানে বিভূতিভূষণ অভয়ারণ্যের একদম পাশে। আর এখানে দেখতে পাচ্ছ দেখো মানে একদম ফরেস্টের পাশে কিভাবে পাখি ধরার জন্য ফাঁদ পেতে রেখেছে। আর ওই
দূরে দেখতে পাচ্ছি দুখানা বাদুড়ও কিন্তু ফাঁদে বেঁধেছে। এদের কিন্তু মানে কি বলবে, মানে পরিবেশটাকে এইভাবে এরা নষ্ট করছে, পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, কি আর বলি এদেরকে। মানে আমাদের গভর্নমেন্টের কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত, মানে ইনিশিয়েটিভ নেওয়া উচিত এই ব্যাপারগুলো নিয়ে। ফাইনালি বন্ধুরা 82 কিলোমিটার জার্নি কমপ্লিট করে অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছালাম বিভূতিভূষণ অভয়ারণ্য বা নীলকুঠিতে। তোমাদের ঘুরিয়ে দেখাই, এই দেখতে পাচ্ছ এই যে আমার ডান দিকে রয়েছে হচ্ছে নীলকুঠি, আমার বাদিকে রয়েছে হচ্ছে ইছামতি, মানে যার বাদিকে রয়েছে হচ্ছে ইছামতি, যার সৌন্দর্যটা দেখলে মানে বলবো সত্যি কথা বলতে হার মানায়। আর এই নদীটা ক্রস করতে হবে 10 টাকার বিনিময়ে। 10 টাকার বিনিময়ে ক্রস করে উপরে গেলে রয়েছে তোমার বিভূতিভূষণ অভয়ারণ্য। তো চলো তোমাদের নীলকুঠিটাকে ঘুরে দেখাই, তারপর আমরা উপবিহার করব এবং ওপারে দেখি যাই, গিয়ে দেখবো কত কী খরচপত্র আছে না আছে, সেই হিসাবে ঢোকার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি নীলকুঠির সামনে, আর এখন আমরা প্রবেশ করব নীলকুঠির ভেতরে। সত্যি কথা বলতে প্রাচীন ভাস্কর্য হলেও এর কিন্তু প্রতিটা ইটে ইটে জড়িয়ে আছে গরিব চাষিদের কান্না। তবে বর্তমান সময়ে এটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হলেও এখানে নাকি আগমন ঘটে তেনাদের বলতে কাদের কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানকার বিভিন্ন লোকের মুখে শোনা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম অলৌকিক ঘটনা নাকি এখানে ঘটে থাকে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন আমরা চলে এসেছি ঠিক নীলকুঠির অপোজিটে রয়েছে ছোট্ট একটা পার্ক। পার্কের মধ্যে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন রকমের রাইড বলুন বা যেটাই বলবেন আপনারা, দেখতেই পাচ্ছেন সামনে দেখাই যাচ্ছে। এখানে রয়েছে দোলনা, ঢেকি, বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার জিনিসপত্র। তো আপনার পরিবারে যে শিশুকে নিয়ে যাবেন সে কিন্তু এখানে সুন্দরভাবে খেলাধুলাও করতে পারবে। ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি নৌকুবিহার করব বলে নদীর ঘাটে। আর এখান থেকে আমরা একটা বোর্ড নিয়ে নিই, বোর্ড নিয়ে তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছিলাম বিভূতিভূষণ অভয়ারণ্যে। আর অভয়ারণ্যে এসে তোমাদের তো নীলকুঠি ঘুরে দেখালাম, তোমাদের দেখালাম যে বিভূতিভূষণ অভয়ারণ্যটা, অ্যাকচুয়ালি বিভূতিভূষণ অভয়ারণ্যটা এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। আর এটার কিন্তু মানে টিকিট যেটা হচ্ছে সেটা হচ্ছে 120 টাকা। সত্যি কথা বলতে বিভূতিভূষণ অভয়ারণ্যে যে মানে কি বলবো যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর জন্য আমার মনে হয় না যে 120 টাকা পার পার্সেন্ট মানে ওটা মানে কি বলবো নেওয়া উচিত। তার কারণ হচ্ছে তেমন কিছুই নেই, আছে কিছু হচ্ছে বন্য পশু পাখি আছে কিছু, আর কিছু মুরগি ফুরগি এই সমস্ত আছে, আর আছে কিছু হরিণ, তাছাড়া আর কিছু নয়। মানে তোমরা যদি হরিণালয় গিয়ে থাকো, হরিণালয় গিয়ে যে জিনিসগুলো দেখতে পাবে কিন্তু সেই জিনিসগুলোই তোমরা দেখতে পাবে। আর এই যে বোর্ড দেখতে পাচ্ছ, বোর্ডটা কিন্তু আমরা নিয়েছি হচ্ছে তোমার 60 টাকা করে, মানে পার পার্সেন্ট 60 টাকা করে, মানে হচ্ছে 120 টাকা। পেছনে দেখতে পাচ্ছ রয়েছে কাকার কাছ থেকেই আমরা নিয়েছি 60 টাকা করে, মানে দুজনে আধ ঘন্টা করে। আর এই মানে কি বলবো এই যে নদীটা আছে, নদীটা দেখে কিন্তু আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার যেটা মেঘালয়ে যে আছে, মেঘালয়ে যে ডাউকি রিভার আছে, ডাউকি রিভারে যখন নৌকো মানে কি বলবো আমরা যে বোটিংটা করেছিলাম সেই বোটিংয়ের কথাটা কিন্তু মনে পড়ে যাচ্ছে, মানে এই যে ভিউটা আছে ভিউটা দেখে। তো চলো তোমাদের ঘুরে দেখাই ভিউটা।
তো তোমরা তো দেখলে আমরা চলে এসেছিলাম বিভূতিভূষণ অভয়ারণ্যে এসে তোমাদের ঘুরে দেখালাম। অভয়ারণ্যটা ঘুরে দেখায়নি তার কারণ 120 টাকা টিকিট। সত্যি কথা বলতে আমার মনে হয় না এত টাকা দিয়ে যাওয়া উচিত। আর তারপর তো তোমাদের ঘুরে দেখালাম, দেখতে পাচ্ছ আমাদের পেছনেই রয়েছে হচ্ছে নীলকুঠি, নীলকুঠিটাকে ঘুরে দেখালাম। আর এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে তোমার পাশের পার্কটাকেও তোমাদের ঘুরে দেখালাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।